আদিপ একটু নরম গলায় বলে, জাহরার ভাবির কি অবস্থা এখন স্যার? আজানের সংক্ষিপ্ত উত্তর, সুস্থ না, শান্ত না, শুধু বেঁচে আছে। তবে ওকে আমি হারাতে দেব না, নিজেকে জ্বালিয়ে হলেও না। তাহলে আমি এবার চাই স্যার। হুম। আদিপ চলে যায়। আজান ব্যাগের রাখা প্রমাণ নিয়ে সিঁড়ির দিকে তাকিয়ে থাকে। তার চোখে সিদ্ধান্ত আজ সব ভেঙে পড়বে, কিন্তু মিথ্যা না, ভেঙে পড়বে জাহারার ভুল ধারণা। হঠাৎ ভেতর থেকে শব্দ, ছাড়ুন আমায়, আমি চলে যেতে চাই, আমি থাকবো না এখানে। আজান বুঝে যায় জাহারা উঠে গেছে, আর সেই এভাবে হয়তো নার্সের সাথে চিল্লাচ্ছে। আজান দৌড়ে ঘরে ঢুকে দেখে জাহারা জ্ঞান ফিরে পেয়েছে এবং আবার অস্থিরতা শুরু করেছে। সে এগিয়ে যেতে চায়, পাশে বসতে চায়, কিন্তু জাহারা চোখ বড় করে সরে যায়। আজান চোখের ইশারা করতেই নার্স বেরিয়ে যায় রুম থেকে। জাহারা চিৎকার করে বলে, ওকে স্পর্শ করবেন না, আমি বলেছি আপনি খুনি, আপনি সব নষ্ট করে দিয়েছেন আমার কাছ থেকে। আমার আমার আপনার কাছ থেকে মুক্তি চাই। আজান দাঁড়িয়ে থাকে, চেষ্টা করে শান্ত করতে। ব্লাড রোজ, প্লিজ একটু শোন। আমি শুনবো না কোনো কিছু। আপনি আপনি একটা দানব। আজান চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড চুপ করে থাকে, তারপর হঠাৎ গম্ভীর কণ্ঠে ধমক দেয়। চুপ কর সারা। আজান জাহারাকে তার নাম নিয়ে এই দ্বিতীয়বারের মতো ডাকলো। প্রথম ডেকেছিল সেদিন রুহানের বেবি তার পেটে, এ কথাটা বলার। আর আজ তার কণ্ঠে এমন কিছু ছিল যা শোনার পর জাহারা থমকে যায়, মাথা নিচু করে নিঃশব্দে দাঁড়িয়ে যায়, কিন্তু চোখে তীব্র অভিমান, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল। আজান ধীরে ধীরে বলে, তুই চাস আমি তোর কাছে না আসে? তুই চাস না আমি তোকে ছুঁই? ঠিক আছে, আজকে কথা দিলাম, আজ থেকে তুই চাইলেও আমি তোর দিকে এক পাও আগাবো না, তোর চোখে না তাকাবো, না তোর হাতে হাত রাখবো, তোর সাথে কথা বলা বন্ধ। কিন্তু তুই এই বাড়ি ছাড়তে পারবি না, থাকতে তোকে হবে এই দেয়ালের মধ্যে। তবে হ্যাঁ, তুই যেসব মিথ্যা অবিশ্বাস করিস, আজ আমি সেগুলো ভেঙে দেব। আজ তুই দেখবি কে খুনি আর কে নির্দোষ। সে ঘুরে নিচে চলে যায়। সিঁড়ি দিয়ে আজান নিচে নেমে যায়, ল্যাপটপ হাতে নিয়ে উপরে উঠে আসে। তার চোখে অদ্ভুত স্থিরতা, হাতে ল্যাপটপে আছে ভয়ানক সব সত্য, যা এক ঝলকে বদলে দিতে পারে জাহারার বিশ্বাস, অনুভব, ইতিহাস। সে ধীরে ধীরে দরজার দিকে এগোয়, এরপর রুমে ঢুকে। আজান চুপচাপ ল্যাপটপ খুলে বসে। সে কোনো কথা বলে না, শুধু স্ক্রিনে ক্লিক করে। হঠাৎ মিনিটের ফুটে ওঠে সিসিটিভির ফুটেজ। ভিডিওতে দেখা যাচ্ছে একজন লোক জাহারার মায়ের বাসার দরজা খুলে ঢুকছে। লোকটার চেহারা স্পষ্ট রুহানের সেক্রেটারি। তারপর দেখা যায় নায়নার হোস্টেলে তার মৃত্যুর পরের সময় সেই সেক্রেটারি সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। ভিডিওর ডেট টাইম সব মিলে যায় জাহারার মায়ের মৃত্যুর আগের রাত। আজান গম্ভীর কণ্ঠে বলে, দেখ, এই লোকটা, এই সে সেক্রেটারি, রুহানের ছায়ার মতো থাকে সবসময়। জাহারার চোখ হঠাৎ বড় হয়ে যায়, সে ঠোঁট কাঁপিয়ে ফিসফিস করে, এই লোকটাকে আমি চিনেছি। ওই দিন যখন আমি রুহানের সঙ্গে পালিয়েছিলাম, হোটেলে ভিডিও কলে কথা বলছিল ওরা দুজন। হ্যাঁ, আমি দেখেছিলাম এদের। তার কণ্ঠে গলার শির ফুলে ওঠে। এরপর আজান পুরোটা কাহিনী খুলে বলে, আসলে নায়না হচ্ছে রুহানের গার্লফ্রেন্ড। নায়নার প্রথম দিন থেকেই ভার্সিটিতে ভর্তি হয়েছিল আমাকে টার্গেট করতে, আর তাকে পাঠিয়েছে রুহান। রুহান হচ্ছে আজানের রাইভাল কোম্পানির মালিকের ছেলে। সে শুরু থেকে আজানকে হারাতে চেয়েছিল, কিন্তু কোনোভাবেই আজানের সাথে পেরে উঠছিল না। তাই সে আজানের দুর্বল পয়েন্ট খুঁজতে থাকে, কিন্তু জাহারা আসার আগে আজানের কোনো দুর্বলতা ছিল না এই পৃথিবীতে। তাই সে অনেক চেষ্টা করে আজানকে হারাতে পারছিল না। আর তাই সে চালাকি করে যখন জানতে পারে আজান সেই ভার্সিটিতে ভর্তি হয়েছে, সেও নায়নাকে সেম ভার্সিটিতে ভর্তি করায় আর আজানকে পটানোর চেষ্টা করতে বলে। কিন্তু আজান তো পাগল ছিল জাহারার প্রতি, তাই তারা কিছুই করতে পারে না। আর তখন রুহান নিজে সেই ভার্সিটিতে আসে আর জাহারাকে নিজের প্রেমের ফাঁদে ফেলতে চায়, কিন্তু সেটাও করতে পারে না, কারণ তার আগেই আজান জাহারাকে বিয়ে করে নিজের কাছে বন্দি করে নেয়। আর তাই রুহান সে আরও ক্ষিপ্ত হয়ে যায়। এরপর আজানের পরিবারের সবার উপর নজর রাখতে শুরু করে, আর এর মধ্যেই রায়ানের মাধ্যমে সে আজানের করা খুনের সত্যিটা জানতে পেরে যায়।
আর রায়ানকে কাজে লাগিয়ে জাহারার সামনে আজানের সত্যিটা নিয়ে আসে। আর আজান যখন রায়ানকে মেরে দিয়েছিল তখন মিসেস মির্জা রুয়ানের সাথে হাত মিলিয়ে আর জাহারাকে আজানের থেকে দূর করার পরিকল্পনা সাজায়। আর নাইনার সাথে প্ল্যান করে জাহারাকে আজানের থেকে দূর করে দেয়। আর তাদের প্ল্যান ছিল জাহারাকে নিয়ে অন্য কোথাও পাচার করে দিবে, কিন্তু রুহান সত্যি সত্যি জাহারাকে ভালোবেসে ফেলে। আর তাই নাইনা যখন রুহানকে চাপ দেয় জাহারাকে মারার, তখন রুহান নতুন প্ল্যান করে আর নাইনাকে দিয়ে প্রথমে জাহারাকে তার কাছে নিয়ে যায় আর এরপর যা লাইনাকে মেরে দেয় আর সেই নাম দেয় আজানের উপর। আর তারপর দিন তার মাকে মেরে দেয় আর সেটাও সে নাম দেয় আজানের উপর। কথাগুলো বলে আজান কিছুক্ষণ থামে, জাহারার দিকে তাকিয়ে দেখতে পায় জাহারার চোখে জল। আজান এবার উঠে দাঁড়ায়, হাঁটতে হাঁটতে জানালার পাশে যায়। তার কণ্ঠ ভারী গভীর, অদ্ভুত এক ঝরঝরে ক্লান্তি ঢেকে আছে শব্দে। যেদিন RS ভিলায় চলেছিলাম সেদিন আমি পাগলের মতো সবাইকে মেরেছিলাম। তুই যাওয়ার কষ্টটা আমি মেনে নিতে পারছিলাম না। আর ঠিক তখন আদিব আমাকে গাড়ি তুলে সোজা কক্সবাজার নিয়ে গিয়েছিল। আমি তখন ভেঙে পড়েছিলাম। তুই চলে গেছিস অন্য কারো হাত ধরে, খুব হাসি মুখে। আমি ড্রাগস মদ সব মিশিয়ে গেড়ে ফেলেছিলাম। আর অতিরিক্ত পরিমাণ মাদক সেবন করার জন্য 3 দিন আমি অজ্ঞান ছিলাম। 3 দিন পরে যখন জেগে উঠে তখন জানলাম তোর মা নেই। আর তুই ভাবলি কি করে আমি তাকে মারব? তোর কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ সে। আমিও তাকে নিজের মায়ের জায়গায় বসিয়েছি। আর আমি আমার ব্লাড ডোজকে কষ্ট দেওয়ার মতো কাজ কোনোদিনও করতে পারিনি আর পারবো না। আজানের গলা কেঁপে ওঠে, সে থামে, তারপর আবার বলে, তোর মায়ের লাশ আমি নিজের লোক লাগিয়ে তুলে আনি। আমি নিজে ওনাকে দাফন করি নিজের হাতে। আমি জানতে পারি এসব করেছে সে সেক্রেটারি আর মূল মাস্টার মাইন্ড রুহান। আমি পুলিশে যাইনি, কারণ আমি ওদের বিচার কাগজে চাইনি। আমি নিজেও রক্ত চেয়েছিলাম আর আমি সেটা করেছিও। জানিস ব্লাড রোজ, আমি ওর বুকের মাঝখানে ছুঁড়ে বসিয়েছিলাম, একবার না বারবার। যতবার তোর চোখে আমার প্রতি ঘৃণা দেখেছি ততবার। তার মুখ সাদা হয়ে আসে, গলা ভারী হয়ে যায়। কথাগুলো শেষ করে আজান বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। তার চোখে জল নেই, মুখে অভিমান নেই, কিন্তু সারা শরীর বয়ে বেড়াচ্ছে অভিমানের পাহাড়। সে একবারও পেছনে ফিরে তাকায় না, শুধু দরজার দিকে হাঁটতে হাঁটতে বলে, তুই যেমন চেয়েছিস ঠিক তেমনই আমি হব। এখন থেকে দূরেই থাকবো, তোর ছোঁয়াতেও পড়বো না। সারা জীবনে দূরত্ব বজায় রেখে চলবো। তুই যেমন বলেছিলে আপনি আমার কিছু না, আজ থেকে আমি সত্যি তোর কিছু না। দরজাটা খুলে সে নিঃশব্দে বেরিয়ে যায়, একবারও থামে না, একবারও তাকায় না। দরজাটা ঠাস করে বন্ধ হয়, দরজার শব্দটা কানে বাজে, কিন্তু মনে যেন বজ্রপাত। জাহারার চোখ হঠাৎ ছলছল করে ওঠে, তারপর 1 ফোঁটা 2 ফোঁটা, তারপর সে কান্নায় ভেঙে পড়ে, হাসির মতো এক নিঃশব্দ কান্না, যার শব্দ কেবল বুকের ভেতর বাজে। সে নিজের কপাল চেপে ধরে মাটিতে বসে পড়ে। জাহারা ফিসফিস করে বলে, আমি কি করলাম? আমি নিজের বেবিটাকে মেরে দিলাম। আর আমি কি করে ওনার মতো একজন মানুষকে এমন ঘৃণা করলাম? ও তো আমায় কখনো দোষ দেয়নি। আমি আমার নিজের মায়ের খুনির সঙ্গে ছিলাম। আর যে আমার মাকে নিজের হাতে কবর দিয়েছে, যে আমায় ভালোবেসেছে, যে নিজের সন্তানের মৃত্যু সয়েছে, আমি তাকে তিরস্কার করেছি। আচন তো একটাবারও বলেনি, একটাও অভিযোগ করেনি। আমি তার বেবিটাকে মেরে ফেলেছি, তবু সে আমায় একটাবারও দোষ দেয়নি। আমি তাকে কি দিলাম? শুধু ঘৃণা, সন্দেহ, অবিশ্বাস। আমি তার থেকে বাবা হওয়ার অধিকারটাও কেড়ে নিলাম। জাহারা মাথা নিচু করে মাটিতে পড়ে থাকা আজানের ব্যবহৃত চশমাটা তুলে নেয়, চোখে ফেলে না, শুধু বুকের কাছে চেপে ধরে। আপনি তো শুধু ভালোবাসতে জানেন, আর আমি শুধু কষ্ট দিতে। এত এত বড় ভুলের ক্ষমা কি করে পাবো আমি? আপনি কি কখনো ক্ষমা করতে পারবেন আমায়? তার চোখ বেয়ে অশ্রু গড়ায়, নিঃশব্দ ঘৃণায় নয়, এবার ভালোবাসার অনুশোচনায়। ঘরের বাতাস থেমে যায়, সমস্ত শব্দ নিস্তব্ধ হয়ে যায় এক মহা অনুশোচনার কণ্ঠে। ঘরের জানালা দিয়ে কমলা আলো এসে পড়েছে, নরম বাতাসে পর্দা একটু একটু দুলছে। বিছানায় ধীরে ধীরে চোখ মেলে জাহারা, তার মাথায় হালকা ঝিম ধরেছে, কিন্তু চারপাশে একটাই অনুভব, নীরবতা। সে ধীরে বিছানা থেকে উঠে বসে, চোখ ছুটে যায় দরজার দিকে, আবার জানালায়, আবার পাশে।
আজান নেই। সে হঠাৎই গভীর একটা নিঃশ্বাস নেয়। মনে পড়ে যায় তখন সেই দৃশ্য, আজানের অভিমান, তার চলে যাওয়া মনেই ভাবে। সে তাহলে সত্যি আর ফিরে আসেনি? তবে কি এবার আর মাফ করবে না আমায়? এরপর আবার ভাবতে থাকে তখনের কথা। যাহারা অনুশোচনায় নিচে বসে কাঁদছিল। ঠিক তখনই দরজা হালকা টোকা দিয়ে খুলে যায়। ভেতরে ঢুকে সেই পরিচিত নার্স। তাকে দেখে যাহারা জলদি করে নিজের চোখ মুছে উঠে দাঁড়ায়। হাতে ট্রে, যেখানে খাবার, ওষুধ, গ্লাসে পানি নিয়ে ভেতরে ঢুকে আসে নার্সটা। নার্সটা স্বাভাবিক কণ্ঠে বলে, স্যার বলেছেন আপনাকে এই খাবারগুলো খেতে হবে, ওষুধটা যেন একদম মিস না হয়। উনি নিজে না এলেও আপনি যেন ঠিকঠাক খেয়ে নেন। যাহারা চমকে তাকায় আর ভাবে এত অভিমানের মধ্যেও তার কেয়ার করা ভুলে না এই লোকটা। এরপর জিজ্ঞেস করে। আজান স্যার কোথায়? নার্স হালকা হাসি দিয়ে বলে, উনি নিচে আছেন, তবে রুমে ঢুকবেন না বলছেন। আপনার খুব ক্লান্ত লাগছিল, তাই ঘুমের ওষুধও মিশিয়ে দিয়েছে। আপনি নিশ্চিন্তে বিশ্রাম নিন। যাহারা এবার গভীরভাবে বোঝে আজান দূরে থেকেই যত্ন নিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, কিন্তু নিজের মুখ ফিরিয়ে রেখেছে। সে চুপচাপ সব খেয়ে নেয়, কোনো প্রশ্ন করে না, অবাধ্যতা করে না। কারণ সে জানে আজান অনেক রেগে আছে, আর এখন যদি সে অবাধ্যতা করে তাহলে আরও বেশি রেগে যাবে। তাই সে খেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ে। আর এই সন্ধ্যায় তার ঘুম ভাঙে, কিন্তু উঠে আজানকে দেখতে না পেয়ে আবারও তার মনটা খারাপ হয়ে যায়। সে এবার পুরোপুরি সচেতন, ঘুমের ঘোর কেটে গেছে। ঠিক তখন নার্সটা আসে। এবার তার হাতে ফলের প্লেট আর এক গ্লাস জুস। যাহারার চোখ সেই দরজার দিকে যায়, আবার আজান এখনো আসেনি। তার বুকও ভারী হয়ে আসে, মনেই ভাবে, আজান সত্যি ফিরে আসবে না? তবে কি আবার চোখের জলও আর ওকে ফিরিয়ে আনবে না? তখনই তার মাথায় আসে এক পরিকল্পনা। যাহারা বিড়বিড় করে বলে, এবার দেখবো আপনি আমার কাছে না এসে কোথায় যান। নার্স তাকে জুস দেওয়ার জন্য হাত বাড়াতে যাবে, ঠিক তখনই যাহারা কিছুটা অভিমানী গলায় বলে, আপু, এই জুসটা আমি নিজেই নেব। আপনার হাত থেকে নিলে গ্লাসটা পড়ে যাওয়ার ভয় থাকে না? আচ্ছা নিন, আপনি আপনি নিজেই ধরেন। যাহারা জুসের গ্লাস হাতে নেয়, আর ঠিক তখনই ইচ্ছে করে ফেলে দেয়। গ্লাস ছিটকে গিয়ে মেঝেতে পড়ে যায়, জুস ছড়িয়ে পড়ে। নানন্দিত বিশৃঙ্খলা। যাহারা চিৎকার করে ওঠে। নিচে থেকে যাহারার চিল্লানোর শব্দ শুনে আজান ভয় পেয়ে যায়। ভাবে যাহারার আবার কিছু হলো না তো সে সঙ্গে সঙ্গে দৌড়ে উঠে আসে। এরপর রুমে ঢুকে দেখতে পায় ঘরের পরিবেশ একটু থমথমে। যাহারা চিৎকার করে বলছে নার্সের দিকে তাকিয়ে, আপনি ইচ্ছে করে গ্লাসটা ফেলে দিয়েছেন। আপনি চান না আমি সুস্থ হই। আপনি ভালো না। আমি আপনার কাছে কিছুই খাবো না, শুনলেন? চলে যান আপনি এখান থেকে। নার্স একেবারে নিস্তব্ধ। সে কিছু বলতে গিয়েও থেমে যায়, তাকিয়ে আছে যাহারার দিকে হতবিলম্ব। কারণ সে জানে এই মেয়েটা আজান আহান মির্জার বউ, আর তার বিরুদ্ধে কথা বলার মানে মৃত্যুর মুখোমুখি হওয়া। ঠিক তখনই ধীরে ভেতরে ঢুকে আজান। চোখে চিন্তা, মুখে চাপা রাগ। চিল্লাচিল্লি তার স্পষ্ট কানে এসেছে। সে সরাসরি নার্সের দিকে তাকে জিজ্ঞেস করে গম্ভীর গলায়, কি হয়েছে এখানে? নার্স ভয়ে কাঁপতে কাঁপতে কিছু বলতে যাবে, ঠিক তখনই যাহারা বলে ওঠে। যাহারার কণ্ঠে শিশুসুলভ অভিমান আর ভয়ের ছায়া নিয়ে বলে, এই নার্সটা ভালো না, আমার যত্ন নিতে জানে না সে। আমি এর থেকে কিছুই খেতে চাই না, খিদে নেই আমার। আপনি একে যেতে বলুন। আজান যাহারার চোখে একবার তাকায় না, তার চোখে সন্দেহ নেই। সে জানে এই নাটকটা যাহারার, তবু সে কিছু বলে না, শুধু ঠান্ডা চোখে নার্সের দিকে তাকে ইশারা করে। লিভ। কড়া নার্স এক মুহূর্ত দেরি না করে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। যাহারা ভেবেছিল আজান একবার কিছু বলবে, কিন্তু না। আজান কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে যায়। তার মুখের একটা ভাষা নীরবতা। কিছুক্ষণ পর আজান ফিরে আসে, হাতে একটা গ্লাস তাজা জুস। সে এসে গ্লাসটা টেবিলে রাখে, একবারও যাহারার চোখে তাকায় না, কিছু বলে না, চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। যাহারা তাকিয়ে থাকে দরজার দিকে। তার কানে আজান এখনো যেন নিঃশব্দ বলছে, তুই চাইলে আমি আসবো না, কিন্তু আমি এসেছি, তবে কিছু বলিনি। যাহারা চোখ ভিজে যায়। সে গ্লাসের দিকে তাকিয়ে দেখে আজান তার জন্যই বানিয়েছে, নিজে বানিয়েছে, নিজ হাতে এনেছে, কিন্তু কিছু বলেনি। সে বোঝে এই নীরবতা আগের রাগের থেকেও বেশি ভয়ঙ্কর। তার চোখ দিয়ে টুপ টুপ করে জল গড়িয়ে পড়ে। মনে মনে ভাবে, আমি কি করছি? আমি তাকে এত ভুল বুঝেছি। সে তো আমায় আজও ভালোবাসে, তাই তো আমায় এখনো যত্ন নেয় আমার। তো
তবু নিজেকে দূরে সরিয়ে রাখে সে। সে হঠাৎ জোরে চোখ চেপে বলে, আমি যদি একটু আগে বুঝতাম, যদি একটু আগে ক্ষমা চাইতাম। চাঁদনি একা নিজের কক্ষে বসে আছে, এক হাতে পানির গ্লাস, কিন্তু গ্লাসের ঠোঁট পর্যন্ত উঠে না। তার চোখে ফেলে আসা মুহূর্তগুলো ভাসছে। যখন সে জাহারার সাথে থাকতো তখন তার আর আদিপের কত সুন্দর মুহূর্ত ছিল। ছাদে একসাথে বসা, একসাথে অফিস থেকে বেরিয়ে যাওয়া, চুপচাপ একই করিডোরে হাঁটা, কিন্তু অনুভবের শব্দ যেন কানে বাজত। চাঁদনি মনে ভাবছে, আদিপ, আবার এলে, আবার চলে গেলেন। আমার জীবন যেন আপনি ঝড় আসেন হঠাৎ, তছনছ করে আবার নিঃশব্দে মিলিয়ে যান। তার চোখের কোণে হালকা পানি। চাঁদনি নিজেকেই প্রশ্ন করে, আমি কেন কষ্ট পাচ্ছি? ভালোবাসিনি তো কখনো, তাই না? অন্যদিকে আদিপ একা নিজের ডেস্কে বসে আছে। কম্পিউটার স্ক্রিনে কিছু কাগজ, ফাইল, মিটিংয়ের রেকর্ড, কিন্তু তার মন সেসব কিছুতে নেই। হঠাৎ সামনে রাখা মগে সে চা খেতে যাবে, তখনই চোখে পড়ে চাঁদনির দেওয়া সেই পেনটা, যেটা তাকে উপহার দিয়েছিল নিজের প্রথম প্রমোশনের দিন। আদিপ নিজেকে বলেছে, চাঁদনি, তোমার ওই চোখের অভিমান আজও আমি ভুলি নাই। ছাদ দেখার মতো করে তাকিয়ে আছে কিছুক্ষণ, তারপর আবার ভাবে, তোমাকে বলে আসিনি, তবু তোমার স্মৃতি নিয়েই ফিরে এলাম। আজান স্যার ডাকলেন ঠিকই, কিন্তু তোমাকে ফেলে আসতে আমার বুক ফেটে যাচ্ছিল। তোমার অভিমানটাকে কখনোই ভাঙবে না। তুমি কি যারা ভাবির মতো আমাকে এভাবেই কষ্ট দিয়ে মারতে চাও? দুজন দুদিকে একা, কিন্তু দুজনের মন একই স্পন্দনে কাঁপছে। চাঁদনি একা জানালার পাশে দাঁড়িয়ে, আদিপ একা ব্যালকনিতে সিগারেট হাতে। কখনো কখনো ভালোবাসা প্রকাশ হয় না, তবুও সেই চুপ থাকা ভালোবাসাই সবচেয়ে গভীর হয়। রাত 10টা, নিস্তব্ধ ঘর। ঘরের বাতিটা হালকা নরম আলো ছড়াচ্ছে। জাহারা বিছানায় বসে আছে একা। ঘরের নীরবতা কানে পিন পড়ার মতো শোনা যায়। জাহারা নিজের মনে ফিসফিস করে, সে তো চলে গেল, এখনো ফিরলো না। আমি কি এতটাই খারাপ ছিলাম? সে কি আর কখনোই ক্ষমা করবে না আমায়? তার চোখে ধীরে জল জমতে শুরু করে। এবার আমি হয়তো ওকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি। ঠিক তখনই দরজা খুলে যায়। আজান ভেতরে আসে। চোখে কোনো অনুভূতি নেই, মুখে নীরবতা। সে একটা ট্রে হাতে জাহারার দিকে এগিয়ে আসে। ট্রেতে রাতের খাবার। আজান কিছু না বলে জাহারার সামনে টেবিলে খাবার রেখে সোফায় গিয়ে চুপচাপ বসে পড়ে। তাকায় না, কথা বলে না, শুধু বসে থাকে। ঘড়ির টিকটিক শব্দ মিশে জাহারার বুক কেঁপে ওঠে। সে জানে আজান চুপ মানে অভিমান জমেছে পাহাড়ের মতো। এরপর কিছু একটা ভাবে আর তার মাথায় খেলে যায় আরেকটা দুষ্টু পরিকল্পনা। জাহারা ধীরে মাথা নিচু করে, অভিনয় করে যেন কষ্ট পাচ্ছে, আর মুখে বলে, আমার হাতটা খুব ব্যথা করছে, মাথাটাও ধরেছে। আমি কিভাবে খাবো? থাক, আজ খাবো না। সে ধীরে ধীরে উঠে শুয়ে পড়তে চায়। আজান তাকে একবারও দেখে না, শুধু উঠে গিয়ে দরজার দিকে হাঁটে। এরপর একটা মেয়েটকে ডাকে। মেড, একজন মহিলা কাজের মেয়ে ঘরে ঢুকে। আজান গম্ভীর গলায় বলে, ম্যাডাম খেতে চাইছে না, তাকে খাইয়ে দাও। কিন্তু এখনো আজানের চোখ যায় না জাহারার দিকে। মেয়েটে খাবার নিয়ে জাহারার দিকে এগোতেই জাহারা হঠাৎ রেগে চিৎকার করে উঠে বলে, তুমি এখানে কেন এসেছো? আমি কি বলেছি তোমাকে খাওয়াতে? আমি কারো হাতে খেতে চাই না। যাও এখান থেকে, যাও, এখনই যাও। তারপর চোখ ঘুরিয়ে আজানের দিকে তাকিয়ে বলে, কেউ যদি আমাকে খাইয়ে দিতে না চায় তাহলে না দিক, কিন্তু আমি কোনো মেয়েদের হাতে খাবো না। কেউ যেন জোর করে আমার মুখে তুলে না দেয়। আমি কাউকে বলিনি, কেউ যেন না আসে। আমি কারো দয়ায় খাবো না। মেয়েট হতবাক। সে কিছু বলতে চায়, কিন্তু সাহস পায় না। আজান বুঝে যায় এই একগুঁয়ে মেয়েকে যদি এখন না খাওয়ায় সে আজ খাবেই না। সে ইশারায় মেয়েটকে চলে যেতে বলে। মেয়েট চুপচাপ বেরিয়ে যায়। এরপর আজান ধীরে ধীরে উঠে যায় ওয়াশরুমে। কিছুক্ষণ পর ফিরে আসে হাত ধুয়ে। তারপর চুপচাপ টেবিলের পাশে বসে। জাহারার সামনে রাখা খাবার এক এক করে তুলে নেয় আর খাইয়ে দিতে থাকে, কিন্তু নীরব নিঃশব্দ। জাহারার দিকে তাকায় না। জাহারার চোখ আজানের মুখে আটকে থাকে, কিন্তু আজান তার চোখে তাকায় না, একবারও না। জাহারার মনে মনে ভাবে এবার তাহলে তার পরিকল্পনাটা একটু হলেও কাজে লেগেছে। এরপর ভাবে এভাবেই আস্তে আস্তে সে আবার আজানের রাগ ভেঙে দিবে। আজান শুধু এক মনে খাওয়াতে থাকে, শুধু দায়িত্ববোধ, ভালোবাসার অন্ধ পথে। কোনো কথা নয়, কোনো অভিযোগ নয়, শুধু নিঃশব্দ ভালোবাসার
অবিচল উপস্থিতি। খাওয়ানোর শেষ হলে আজান উঠে দাঁড়ায়, চুপচাপ আবার ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে আসে। তারপর নিজের আবার সোফায় বসে যায় ল্যাপটপ নিয়ে কাজে, মুখ গম্ভীর, দৃষ্টি অন্য কোথাও। জাহারা মনে মনে বলে, আজান, আপনি চোখে না তাকিয়ে আমার যত্ন নিচ্ছেন, তো আমি জানি আপনার অভিমান, আপনার কষ্ট সব আমার জন্য। এরপর সে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম কিছুতেই আসছিল না, কারণ সারা দিন আজ অনেক ঘুমিয়েছিল। তবুও সে চুপচাপ শুয়ে আছে বিছানায়। ঘর অন্ধকার নয়, তবে হালকা আলো জ্বলছে। বাইরের রাত 10টা পেরিয়ে গেছে। ইচ্ছে করছে আজানকে জড়িয়ে ঘুমাতে। কতদিন হয়ে গেছে সেই বুকটাতে মাথা রাখে না। এরপর মনে মনে ভাবে, এভাবে আর কতটা চুপ করে থাকবো আমি? আজান তো দেখছি কিছুতেই ভাঙছে না। আমার এই ঘর, এই কোল, এই বুক যদি আর না পাই আমি, তাহলে আমি মরেই যাবো যে। হঠাৎই তার ঠোঁটে এক চক্রকু হাসি খেলে যায়। এরপর বিড়বিড় করে বলে, বাচ্চা হওয়ার সময় হয়েছে। সে উঠে বসে, চুলগুলো এলোমেলো করে চোখে মুখে পড়ে গেছে। তারপর সরাসরি আজানকে উদ্দেশ্য করে বলে, এই শুনছেন? একটু এদিকে আসবেন। আজান তখন ডেস্কে বসে কিছু কাগজ দেখছিল। শুরুতে ভাবে হয়তো কিছু দরকার, চোখ তুলে তাকায় না, শুধু ধীরে উঠে গিয়ে বিছানার পাশে দাঁড়ায়। মুখে কোনো কথা নেই, চোখে অভিমান। ঠিক তখনই জাহারা 2 হাত উপরে তুলে ঠোঁট ফুলিয়ে বাচ্চাদের মতো বলে, আমার ঘুম আসছে না, আপনি আমাকে কোলে নিন, ঘুম পাড়ান। তার চোখে দুষ্টু হাসি আর ঠোঁটে শিশুর মতো আবদার। সে জানে আজান এমন বাচ্চা জাহারাকে খুবই পছন্দ করে, কিন্তু আজান দাঁড়িয়ে থেকে বুঝে যায় সবটাই নাটক, রাগ ভাঙানোর জন্য একটা চাল। সে কোনো কথা না বলে ঘুরিয়ে নিজের ডেস্কে চলে যেতে চায়। আজান পেছন ফিরে হাঁটতে শুরু করতেই হঠাৎ জাহারা বিছানায় বসেই জোরে কেঁদে ওঠে, ঠোঁট বাঁকা করে। এরপর নাক টেনে টেনে বলে, কেউ ভালোবাসে না আমায়, কেউ না, সবাই ইগনোর করে আমায়। আমি আর থাকবো না এখানে, আমি কালই চলে যাবো বাপের বাড়ি। এক মুহূর্ত থেমে হঠাৎ বলে ওঠে, থুকু, বাপের বাড়ি তো নাই, তাহলে চলে যাবো অন্য কোথাও। আ তার কান্না যেন ছাদের পেরিয়ে আকাশে পৌঁছায়। আজান দাঁড়িয়ে পড়ে, একটু মাথা নিচু করে চুপচাপ থাকে। তার ঠোঁটে ক্লান্ত গম্ভীর একটা দীর্ঘশ্বাস। মনে মনে ভাবে, এই মেয়ে যদি আরেকটু কাঁধে মাথা ব্যথা করে বসবে আবার। এবার কোলে না তুললেই হয়তো নিজের যন্ত্রণা বাড়বে, সাথে আমারও। সে ধীরে ধীরে ঘুরে আসে, চুপচাপ জাহারার সামনে দাঁড়ায়। তারপর আচমকা বাচ্চার মতো করে জাহারাকে কোলে তুলে নেয়। আজান কোলে নিতেই জাহারা তৎক্ষণাৎ 2 হাত দিয়ে আজানের গলা জড়িয়ে ধরে, 2 পা দিয়ে কোমর পেঁচিয়ে রাখে নিজেকে। সে মুখ গুজে রাখে আজানের গলার পাশে। একটা শান্তির নিঃশ্বাস। আজান কোনো কথা বলে না, তবে খুব সন্তর্পণে রুমের মধ্যে পায়চারি করতে থাকে। জাহারা চোখ বন্ধ করে মনে মনে বলে, এই তো আমার ঘর, এই তো আমার কোল, আর এই মানুষটাই আমার পুরোটুকু পৃথিবী। রাত 2টা, ঘরে শুধু ঘড়ির কাটার শব্দ। আজান এক হাতে জাহারার পিঠ আর এক হাতে কোমর ধরে তাকে কোলে নিয়ে ধীরে ধীরে রুমের চারপাশে হাঁটছে। 1 ঘন্টা পেরিয়ে গেছে, তার হাত জমে গেছে, পিঠে টান পড়ছে, কোমরের ব্যথা রেখে। কিন্তু তার মুখে একটুকু বিরক্ত নেই। সে জানে এই ছোট্ট ব্লাড রোজ যদি কাঁদে তার মাথা ব্যথা করবে, অসুস্থ হয়ে পড়বে। সে শুধু হাঁটছে, চোখে অনন্ত সহ্য শক্তি। হঠাৎ সে ভাবে হয়তো এখন ঘুমিয়ে গেছে, তাই ধীরে ধীরে বিছানার কাছে আসে, জাহারাকে সাবধানে নিচে শুইয়ে দেয়। ঠিক তখনই জাহারা হঠাৎ করে উঠে বসে। আমি তো এখনো ঘুমোইনি। আমি কি বলেছি আমি বিছানা ঘুমাবো? কেন নামিয়ে দিলেন? তার ঠোঁট ফুলে গেছে, চোখ কটমট রাগে কটকট। আজান কিছু বলে না, শুধু নিঃশব্দে আবার তাকে কোলে তুলে নেয়। সারা রাত পার হয়ে যায়। আজান জাহারাকে কোলে নিয়ে পুরো রুম হেঁটে বেড়ায়। সে একটানা হাঁটছে, জাহারা জেদ করে একটুকু ঘুমাচ্ছে না। আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পেরিয়ে যায়। আজানের শরীর কাঁপতে থাকে, পায়ের পেশিতে চাপ, পিঠে ব্যথা, হাত ধরে রাখার শক্তিও কমে আসে। তবু তার মুখে একটুকু বিরক্ত নেই। সে জানে এই মেয়ে হলো তার দুনিয়া, আর দুনিয়ার জন্য কিছু ব্যথা নেওয়াই ভালোবাসা। রাত 3টা, হঠাৎ জাহারা মাথা তোলে। তার চোখে আজানের দিকে কোমল লতা তাকায়। সে লক্ষ্য করে আজানের কপালে ঘাম, চোখে ক্লান্তি। একটু শান্ত হয়ে বলে, আমার খিদে পেয়েছে, আমার জন্য কিছু বানিয়ে আনবেন? আজান একটু মুহূর্ত কিছু না বলে শুধু মাথা হেলে সম্মতি জানায়। কোনো প্রশ্ন করে না, কোনো কটাক্ষ করে না। তার ভালোবাসার ভাষা নেই, কাজই তার উত্তর।
রাত 3:15 আজান ধীরে ধীরে কিচেনে চলে যায় জাহারাকে কোলে রেখেই। তারপর একটা চেয়ার টেনে এনে সেখানে জাহারাকে বসায়। জাহারা আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে, মনে মনে ভাবে, এই মানুষটা কি দিয়ে তৈরি? আমার প্রতি তার এক ফোঁটাও বিরক্তি ভাব নেই। এতটা বিরক্ত করলাম, তবে একবার বললো না মুখ দিয়ে কোনো কিছু। আর এই মানুষটাকে আমি ঘৃণা করেছি যে আমাকে শুধুই ভালোবেসেছে, আর তার ভালোবাসা বুঝতে আমি খুব দেরি হয়ে গেল আমার। আজান চুপচাপ ফ্রিজ খুলে ডিম বের করে হালকা ম্যাশ করা আলু আর পাউরুটি দিয়ে কিছু বানাতে শুরু করে। কোনো কথা নেই, কোনো চোখে তাকানো নেই, শুধু একরাশ অভিমান আর ভালোবাসার দায়িত্ব। রান্না হয়ে গেলে সে প্লেটে করে এনে সামনে রাখে। যাহারা চুপচাপ খেতে শুরু করে। আজান ততক্ষণে পাশে বসে, নীরবভাবে তাকায় না, শুধু বসে। খাওয়া শেষে আজান নিজেই জাহারাকে আবার কোলে তুলে নেয়। জাহারাও কিছু বলে না, শুধু বলে, সোফায় বসুন, নয়তো আমার ঘুম আসবে না। যদিও জাহারা কথাটা মিথ্যা বলছে, কারণ এতক্ষণ হাঁটার জন্য আজানের শরীর ব্যথা করছে এটা জাহারা বুঝতে পেরেছে, তাই সোফায় গিয়ে বসতে বলল। রাত 4টা। আজান ধীরে ধীরে ড্রয়িং রুমে আসে। সেখানে রাখা নরম সোফায় নিজে বসে পড়ে। জাহারা তার কোলে মাথা গুজে রাখে, তার 2 হাত দিয়ে আজানের গলা জড়িয়ে ধরে, মুখ রাখে ঘাড়ের পাশে। এই প্রথমবার সারা রাত না ঘুমিয়ে সে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। ঘড়ির কাঁটা তখন ভোর 4টা ছুঁই ছুঁই। আজান নিচে থেকে তাকায়, তার কোলে নিঃশ্বাস নিচ্ছে জাহারা। আজান নিচে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তার চোখে ক্লান্তি, শরীরে ব্যথা, কিন্তু মনের ভেতর শুধু একটাই শব্দ, ভালোবাসা। সে কপালে এক পাশে চুল সরিয়ে একবার ওর কপালে চুমু খায়। এরপর জাহারার কানে মুখ নিয়ে ধীরে ফিসফিস করে বলে, তুই শুধু খেলতেই পারিস, আর আমি তুই সব কান্নার কাছে হেরে যাই, প্রতিবার হেরে যাই ব্লাড রোজ। একটা দীর্ঘ নিঃশ্বাস, তারপর আরেকবার জাহারাকে বুকের কাছে টেনে নেয়। বুকের ভেতর তার হৃৎস্পন্দন যেন জাহারার নিঃশ্বাসের সাথে মিশে এক হয়ে যায়। ধীরে ধীরে সে উঠে দাঁড়ায়, জাহারাকে কোলে নিয়ে আবারও উপরের রুমে ফিরে যায়। বিছানার কাছে গিয়ে সাবধানে শোয়ায় তাকে, কিন্তু তার হাত ছেড়ে দিতে পারে না। একবার তাকায়, তারপর নিঃশব্দে পাশে শুয়ে পড়ে। নিজেকে গুটিয়ে জাহারার গায়ে জড়িয়ে ধরে। কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসে নিঃশ্বাসে জড়িয়ে থাকা। এভাবেই একটা বুকে অভিমান, আরেকটার বুকে অনুশোচনা একসাথে ঘুমিয়ে পড়ে। ঘরের বাতাসে শুধু নিঃশব্দ ভালোবাসার উপস্থিতি। আকাশে হালকা রোদ পড়েছে, একটা মৃদু বাতাস বারান্দার পর্দা তুলিয়ে দিচ্ছে। যাহারা বসে আছে বারান্দার এক কোণে, সে একা, চুল খোলা, চোখে মুখে নিস্তব্ধতা। তার হাতে ধরা একটা কফির মগ, কিন্তু সেই কফি ঠান্ডা হয়ে গেছে অনেক আগেই। সে মনে মনে ভাবছে, 2 দিন হয়ে গেল, আজান একটা কথাও বললো না, একবারও চোখ তুলে তাকালো না আমার দিকে। সে জানে এ 2 দিন সে হাজার রকম ট্রিক্স করেছে, ভ্যা ভ্যা কান্না, দুষ্টুমি, আদর চাওয়া, কোলে চড়ার জেদ। আজান সব সহ্য করেছে এক বিন্দু বিরক্ত ছাড়াই। সে খাবার বানিয়েছে, ওষুধ খাইয়েছে, রাত ভর কোলে করে ঘুম পাড়িয়েছে, কিন্তু কথা বলেনি, একটা কথাও না, একটু তাকায়ও না। জাহারার বুকটা যেন একটু একটু করে কেঁপে আসতে থাকে, চোখে জল এসে পড়ে। সে নিজের পায়ে ঝুঁকে পড়ে, নিজেকে জড়িয়ে ধরে বসে থাকে নিঃশব্দে, মনে মনে ফিসফিসায়, আমি তো ভেবেছিলাম ও শুধু রাগ করেছে, চাইলেই ভাঙিয়ে নিতে পারবো, কিন্তু এখন বুঝি এই মানুষটা, এই নীরবতা, এই নীরব অভিমান, ও কতটা কষ্টে ছিল আমাকে ছাড়া। জাহারা চোখ মুছে ফেলে। এবার আর কোনো বাচ্চামি নেই তার চোখে, শুধু একটা প্রশ্ন, আমি কি ওর কষ্টটা কোনোদিনও বুঝতে পারলাম? এরপর জাহারা বারান্দার কফির মগটা জানালার ধারে রাখে। তার মন ভাঙা। হঠাৎ রুমে হালকা একটা দরজা খোলার শব্দ আসে। জাহারার কান সজাগ হয়, সে বুঝে যায় এটা আজান। সে দরজার পাশে গিয়ে চুপি চুপি দাঁড়ায়, দেখে আজান নিঃশব্দে রুমে ঢুকছে এবং সোজা ওয়াশরুমে চলে গেছে গোসল করতে। জাহারা একটু দম নেয়, নিজেকে গুছিয়ে নিয়ে ধীরে ধীরে রুমে ঢুকে। তার মুখে কিছুটা দ্বিধা, কিছুটা কৌতূহল। সে বিছানার পাশে বসে। একটু পর ওয়াশরুমের দরজা খুলে যায়। আজান বেরিয়ে আসে, গায়ে হলুদ সাদা তোয়ালে পেঁচানো, শরীর থেকে পানি ঝরছে, চুল ভেজা, চোখে ক্লান্তি আর গাম্ভীর্য। জাহারার চোখ আটকে যায়। সে নিজের অজান্তেই আজানকে দেখতে থাকে আর মনে মনে বলে, আমার হাজবেন্ড, আমার আজান এত হ্যান্ডসাম। কিন্তু হঠাৎ তার চোখ আটকে যায় আজানের বুকের বাঁ পাশে। সেখানে একখানা ট্যাটু, যেটা জাহারার মুখ, তাতে খয়েরি দাগ, ক্ষতের ছাপ, আর আজানের পুরো বুকে, হাতের পাশে অসংখ্য দাগ, কাটা দাগ, পোড়া দাগ,
জাহারার চোখ বড় হয়ে যায়। সে চমকে ওঠে। এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গিয়ে আজানের সামনে দাঁড়ায়। তার কণ্ঠ কেঁপে ওঠে, কাঁপা কাঁপা কণ্ঠে বলে, এই ক্ষতগুলো কি? কে করেছে এগুলো? আপনি কোথায় ছিলেন? এভাবে আঘাত, এতটা ব্যথা আপনি একা সহ্য করেছেন? কে দিল এই আঘাত? বলুন না আমায়, এত আঘাত আসলো কি করে? তার হাত আজানের বুকে, হাতে কাঁধে নরম ছোঁয়ায় জিজ্ঞেস করতে থাকে, তেমন যত্নে তেমন কষ্টে, যেন প্রতিটা দাগে ভালোবাসা সেচে দিতে চায়। এই ট্যাটুটা তো আমার। আপনি এটাকে আঘাত করেছেন কেন? জাহারার চোখ টলমল করছে, কিন্তু আজান চুপ। একটা শব্দ বলল না, শুধু চোখে তাকায় জাহারার। তাকিয়ে থাকা দীর্ঘশ্বাস, তারপর ধীরে ধীরে জাহারার হাত সরিয়ে দেয় নিচ থেকে। চুপচাপ ওয়ার্ড্রপে গিয়ে জামা বের করে একটাও কথা না বলে রুম থেকে বেরিয়ে যায়। চুপচাপ অভিমান নিয়ে আজান যখন বেরিয়ে যায়, জাহারা দাঁড়িয়ে থাকে নিস্তব্ধ হয়ে। তার চোখে এবার কেবলই অনুতাপ আর প্রশ্ন। আজান কতটা কষ্টে ছিল, আর সে কতটা দেরিতে বুঝলো সেটা। আজান রুম থেকে বেরিয়ে গেছে, তার ছায়া ঘরের দেওয়ালে পড়ে থেকেছে কিছুক্ষণ, তারপর হারিয়ে গেছে। যাহারা বসে থাকে বিছানায় নিস্তব্ধ হয়ে, হাতে আজানের দাগের ছোঁয়া, চোখে তার অভিমান। তার বুকের ভেতরটা হঠাৎ কেমন হাহাকার করে ওঠে। সে তড়িঘড়ি করে নিজের ফোনটা তোলে, ডায়াল করে আদিপের নাম্বার। কল রিং হচ্ছে, একটু পর কল রিসিভ হয়। তখন জাহারা বলে ওঠে, আদিপ, জি ভাবি, বলুন। কোনো কিছু লাগবে আপনার? আমি একটা কথা জানতে চাই। আমার এখানে না থাকার সময় আজান কেমন ছিল? প্লিজ বলো, ওর কি কিছু হয়েছিল? আদিপ চুপ, কিছুক্ষণ একদম চুপ। এরপর বলে, আমি আমি কিছু বলতে পারবো না ভাবি, আমাকে মাফ করে দেন। জাহারার চোখ জ্বলছে রাগে। সে বুঝে যায় এভাবে আদিপকে দিয়ে কিছু বলানো যাবে না। তার স্বর কাঁপে, কিন্তু কঠিন। সে বলে ওঠে, আচ্ছা মিস্টার আদিপ, আপনি কি ভুলে গেছেন আমি কে? আমি হলাম আজান আহান মির্জার স্ত্রী, মিসেস জাহরা আহান মির্জা। আর আজান আহান মির্জা আপনার বস, সেই হিসেবে আমিও আপনার বস হই। আমার স্বামীর ব্যাপারে আমাকে না জানানোটা আপনার দায়িত্বের অবহেলা, আর এই দায়িত্ব ঠিকভাবে পালন না করার কারণে আমি চাইলে এক্ষুনি আপনাকে চাকরি থেকে বের করে দিতে পারি। সেটা আপনি জানেন, তাই না মিস্টার আদিপ? আদিপ নিস্তব্ধ, কানে যেন স্যারের গলা শুনছে, কিন্তু গলা আসছে না ভাবির মুখ থেকে। এটা তো পুরো স্যারের কপি। এই চেহারা ভাবিও হুমকি দিতে শিখে গেছে। আদিপ দীর্ঘশ্বাস নেয়, একটা মুহূর্ত চুপ থেকে বলে, ভাবি, আপনি চলে যাওয়ার পর স্যার পুরোপুরি ভেঙে পড়েছিলেন। দিনরাত মদ আর ড্রাগসে ডুবেছিলেন। তখন বেশি আপনাকে মনে করতেন। তখন নিজের গায়ে ছুরি চালাতেন, পুড়িয়ে দিতেন নিজের শরীর। সেই ট্যাটুটা, আপনার মুখটা, যেটা তিনি বুকের উপর কেটে কেটে শেষ করে ফেলেছেন। জাহারার শরীর হিম হয়ে আসে। আদিপ বলতে থাকে, আমি নিজের চোখে দেখেছি স্যার কেমন একটা জীবন্ত লাশ হয়ে গিয়েছিলেন। একটা পুতুল, যার ভেতরে প্রাণ নেই, কেবল আপনার জন্য কাঁদত। আর যেদিন আপনি নিজেকে শ্যুট করেছিলেন, সেদিন স্যার সরাসরি মেনের হার্ট অ্যাটাক করে বসেছিলেন। আপনার সাথে তাকেও হসপিটালে নেওয়া হয়েছিল। আদিপ থেমে যায়। এরপর আর কোনো শব্দ শোনা যায় না। কিছুক্ষণ পর কল কেটে যায়। জাহারা বিছানার পাশে দাঁড়িয়ে, তার মুখের রং নেই, চোখ দুটি স্থির। তার মাথার ভেতর ঘুরছে প্রতিটা কথা। তার বুকের বাঁ পাশে ব্যথা উঠেছে, তার ঠোঁট ফাঁকা, স্বরে কাঁপে। এরপর বিড়বিড় করে বলে, আমি আমি কি করলাম? সে হঠাৎই হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ে, দু হাত মুখে রেখে কাঁদতে শুরু করে। নিঃশব্দ কাঁদা নয়, ভাঙ্গা বুক থেকে আসা হাহাকার। আমি তো আমার ভালোবাসার লোকটাকে শেষ করে দিলাম। আমি তো কিছুই বুঝিনি। আজান, আপনি তো সব সহ্য করেছেন, তবু আমার একটা কথাও বলেনি, কোনো অভিযোগ করেননি। তার কান্না বেড়ে যায়। সে ফিসফিস করে, আমি আপনাকে বাবাও হতে দিইনি, একটা বারও আপনাকে বলতে দিইনি আপনি কষ্টে আছেন, ভেঙে পড়েছেন। এত কষ্ট নিয়েও আপনি শুধু আমায় ভালোবেসেছেন। সে নিজেকে গালি দেয়, নিজেকে ঘৃণা করতে থাকে। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে বুকের উপর। মেঝেতে হঠাৎই জাহারার মনে পড়ে এই বাড়ির নিচের ফ্লোরে সেই বার কাউন্টারের কথা। সেখানে সে অনেক দামি মদের বোতল, সাদা পাউডারের প্যাকেট, দেশীয় সিগারেট, স্পেশাল গ্লাস সেট। বাংলাদেশের বাড়িতেও এমন একটা বার কাউন্টার ছিল, কিন্তু সেখানে তো সেও তো বিয়ার, রেড ওয়াইন ওগুলো ছিল। আর স্পেশাল কোনো গেস্ট আসছিল, এগুলো দিয়ে দেওয়া হতো। তাই এখানেও সে এগুলো দেখে তখন ভেবেছিল এটা কানাডা,
অতিথিদের জন্য হয়তো, কিন্তু এখন বুঝতে পারছে সবই আজানের জন্য। সে মাথা তুলে ওঠে, চোখ থেকে জল মোছে, পা দুটো যেন আগুন জ্বলছে। সে হনহন করে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। নিচে নামতেই দেখতে পায় আজান একা বসে মদ খাচ্ছে, ঘরের আলো অন্ধকারে খেলছে। তার চোখে লালচে নেশা। জাহারা এসে দাঁড়ায়, চোখ দুটো তীব্র, ঠোঁট শক্ত করে চেপে ধরা। সে আজানের হাত থেকে হুইস্কির গ্লাসটা কেড়ে নেয় আর কোনো কথা না বলে ছুঁড়ে ফেলে দেয় নিচে। গ্লাসটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মার্বেল মেঝেতে। আজান তাকিয়ে দেখে জাহারা, ভেবে নেয় এ তো আবার একটা ট্রিক্স হবে হয়তো তাকে মানানোর জন্য। আজান কিছু না বলে আবার নতুন একটা গ্লাস নেয়, হুইস্কি ঢালতে থাকে। তখনই জাহারা এক ঝটকায় চিৎকার করে ওঠে, মেয়ে এখানে এসো। মেট হন্তদন্ত তাড়াতাড়ি দৌড়ে আসে। জাহারার গলার স্পষ্ট হুকুম করে বলে, একটা বড় বালতি আর ম্যাচ নিয়ে এসো এক্ষুনি। মেট কাঁপতে কাঁপতে দৌড়ে যায়। আজান সব চুপচাপ দেখে, মনে মনে ভাবে এ আবার কি শুরু করলো? মেট ফিরে এসে বালতি রাখে। জাহারা একে একে সব মদের বোতল খুলে বালতিতে ঢালতে থাকে। সাদা পাউডারের প্যাকেট ছিঁড়ে ছিঁড়ে ছুঁড়ে দেয়, সিগারেটের প্যাকেট ছিঁড়ে পুড়িয়ে দেয়। আজান এবার আস্তে আস্তে উঠে আসে। তুমি কি করছো? পাগল হয়ে গেছো? এসে ফেলে দিচ্ছ কেন? জাহারা কোনো উত্তর দেয় না, সে সেদিকে তাকায়ও না। আজান এবার এগিয়ে তার হাত চেপে ধরে, জাহারাকে থামাতে চায় আর বলে, থামো, এসব কি করছো? জাহারার চোখে আগুন জ্বলে ওঠে। সে রাগী চোখে সোজা আজানের চোখে তাকিয়ে বলে, আমার হাত ছাড়ুন, না হলে আপনার এই নেশার জগৎটার সঙ্গে আপনাকেও বাইরে ছুঁড়ে ফেলবো। আজান সেই দৃষ্টি দেখে মুহূর্তের জন্য থেমে যায়। তার মনে পড়ে এই পিচ্চি মেয়েটা কতটা সাহস হয়ে উঠেছে। মনে মনে নিজেকে বলতে থাকে, কি দিন এসে গেছে আজান আহান মির্জা। তুই সারা জীবন সবাইকে ভয় দিয়ে খেয়েছিস, এখন এই পুঁটি মাছের মধ্যে দেখতে বউটা তোকে হুমকি দিচ্ছে। এটাই বুঝি ভালোবাসার ফল? এটাই আসক্তির সর্বশেষ সীমা? আরো দেখা নিজের দুর্বলতা। কিন্তু মুখে কিছু না বলে চুপচাপ চলে যায়। জাহারা জ্বলে থাকা চোখ নিয়ে দাঁড়িয়ে থাকে, তার নিঃশ্বাসের সাথে যেন আগুন বের হচ্ছে। এরপর মেটকে বলে, এসব কিছু এক্ষুনি পরিষ্কার করে বাইরে ফেলে দিয়ে এসো। বলে নিজের রুমে চলে যায়। আজান নিজের কাজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় আর জাহারা নিজের রুমে গিয়ে ভাবতে থাকে, আমি তাকে ফিরিয়ে আনবো এই নেশা থেকে, এই অন্ধকার থেকে। আমি ফিরিয়ে আনবো আমার আজানকে। বিকেলে জাহারা চুপচাপ বসে আছে, জানালার পর্দা নড়ছে হালকা হাওয়ায়। চোখে তার ক্লান্তি, মনটা ভারী। ঠিক তখনই দরজায় টোকা পড়ে। একটা মেয়ে এসে বলে, ম্যাডাম, স্যার আপনাকে রেডি হতে বলছেন, আজ একটা পার্টি আছে, আপনাকে নিয়ে যেতে চান। জাহারা চমকে ওঠে। আজান তাকে কোথাও নিয়ে যাবে। নিজেকে আয়নায় দেখে, চোখে হালকা ক্লান্তি, তবু একটা অপার্থী নরম রূপ। সে নিজের সব চিন্তা সরিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে যায়। সে আজ একটু স্পেশাল লুক নিতে চায়। আজানের সামনে আরেকবার নিজেকে ঠিক মতো উপস্থাপন করতে চায়। ডিপ ব্লু সাইন্ড গাউন, হালকা সিলভার জুয়েলারি, খোলা চুল, তার চেহারায় একটা অনিন্দ শান্ত সৌন্দর্য। আজান গাড়িতে বসে আছে, চোখে ডার্ক সানগ্লাস। জাহারাকে দেখে সেকেন্ড খানেক চুপ থাকে, তারপর শুধু একবার নিচু গলায় বলে, চলো। জাহারা চুপচাপ বসে পড়ে পাশে। তাদের মাঝে অনেক কথা জমে আছে, কিন্তু কেউ মুখ খুলে না। জাহারা আজানের পাশে দাঁড়িয়ে পার্টিতে প্রবেশ করে। সবার চোখ ঘুরে আসে তাদের দিকে। আজানের ক্লাসি অথচ শীতল উপস্থিতি আর জাহারার অপার্থিক সৌন্দর্য একসাথে যেন পার্টির আলো নিভিয়ে দেয়। কিন্তু আজান বারবার জাহারার পাশে থাকে। তার আশেপাশে কেউ এলেই ঠান্ডা দৃষ্টিতে তাকায়, কেউ যেন জাহারার দিকে না তাকায়, কেউ যেন কাছে না আসে। একটা ছেলে হাসি দিয়ে জাহারাকে হাই বলতেই আজান এক পা এগিয়ে এসে তার কাঁধে হাত রাখে, চোখে আগুন। শুধু ছোট্ট করে একটাই কথা বলে, শি ইজ টেকেন, ব্যাক অফ। ছেলেটা হেসে চলে যায়। জাহারা চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার ভেতরে ঝড় ওঠে। সে বুঝতে পারে আজানের জেলাসি। এরপর মনে মনে আবার একটা কল্পনা করে ফেলে আজানকে জ্বালানোর। সে বিড়বিড় করে বলে, এই মানুষটা যে আমাকে ভালোবাসে সেটা আমি জানি, কিন্তু এই ভালোবাসা, এই অবসেশন, এটা আবার একটু টেস্ট করে দেখা যাক। সে আজানের হাত থেকে নিজেকে একটু সরিয়ে নেয়। পার্টির আরেক প্রান্তে গিয়ে এক তরুণ বিজনেসম্যানের সঙ্গে কথা বলতে শুরু করে।
হালকা হাসি, চোখে চোখ। আজান দূর থেকে তাকিয়ে দেখে তার চোখের রং যেন বদলে যাচ্ছে, চোখের কোণায় আগুন। সে এগিয়ে আসে ধীর পায়ে, তার বুক উঠছে নামছে, দাঁতের দাঁত চেপে আসে। আর এক সেকেন্ড, আর এক মুহূর্ত, হঠাৎ সে সেই ছেলের দিকে হেঁটে আসে, কোনো কথা না বলে জাহারার হাত ধরে জোরে টেনে নেয় নিজের দিকে। সবাই অবাক, পার্টির মাঝে সবার সামনে আজান হঠাৎ জাহারাকে কোলে তুলে নেয়। তীব্র রাগে চোখ জ্বলন্ত আগুন নিয়ে সোজা হাঁটতে থাকে, কারো সাথে কথা না বলে, কারোর দিকে তাকায়ও না। জাহারা লজ্জা পেয়ে ফিসফিস করে বলে, কি করছেন কি? ছাড়ুন, সবাই দেখছে। কিন্তু আজান জাহারার কথায় কোনো পাত্তা না দিয়ে সোজা গাড়িতে বসিয়ে দেয় জাহারাকে। নিজে গাড়ি চালিয়ে উল্টো পথে বেরিয়ে যায়। বাসায় ফিরে আজান জাহারাকে কোলে করে সোজা বেডরুমে নিয়ে গিয়ে নামায়। এরপর আজান দরজা বন্ধ করে দাঁড়ালো, চোখে আগুন। সে ধীরে ধীরে জাহারার দিকে এগিয়ে এলো, চোখে তীব্র রাগ আর দহন। তুই পার্টিতে কি করছিলে? জাহারা কিছু বলতে পারল না, চোখ নামিয়ে ফেললো। আজান ধমকে উঠল, তুই দিন দিন সাহস পাচ্ছিস, হ্যাঁ? আমার চোখের সামনে দাঁড়িয়ে অন্য ছেলের সঙ্গে কথা বলিস। তুই জানিস আমি কিসের মধ্যে দিয়ে যাই? তুই আমাকে আর কত জ্বালাবি বল? জাহারা একটু ভয় পেয়ে পেছনে সরল, কিন্তু আজান তার বাহু ধরে টেনে নিল বিছানার উপর। জাহারা পড়ে গেল, আর পর মুহূর্তেই আজান ওর উপর ঝুঁকে পড়ল। আজানের চোখে কষ্ট আর রাগের ঝড়। সে জাহারার মুখে মুখ রেখে ফিসফিস করে বলে, এই ঠোঁটের তৃষ্ণা আমি কত রাত ধরে বসে রেখেছি জানিস? সে জাহারার ঠোঁটে তার ঠোঁট রাখল উন্মাদের সাথে। এত দিনের তৃষ্ণা মেটাচ্ছে পাগলের মতো জাহারার ঠোঁট খাচ্ছে সে। দেখে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে অমৃত খাবার, কিন্তু জোর করে নয়। জাহারাও সাড়া দিচ্ছে, ঠোঁট আর নিঃশ্বাস মিশে গেল। আজান আজ জাহারাকে কিছুতেই ছাড়তে চাইছিল না। জাহারার নিঃশ্বাস যখন আটকে আসে তখন সে জাহারাকে ছেড়ে দিয়ে তার পাশে শুয়ে পড়ে। এরপর দুজনেই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এরপর হঠাৎ জাহারা আজানের উপর উঠে বসে, তার এডাম অ্যাপেলে চুমু খেতে থাকে, কামড় দেয়, আবার সেখানে ছোট ছোট করে চুমু খায়। আজান আবেশে চোখ বন্ধ করে রাখে, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ আজান থামিয়ে দেয় তাকে, আর তার উপর থেকে আস্তে করে নামিয়ে দেয় জাহারাকে। সে উঠে বসে, তারপর বিছানা থেকে নামতে গিয়ে দাঁড়ায়, মুখ ফিরিয়ে রাখে। জাহারা কিছুটা অবাক। কি হলো? সে ধীরে বলে। আজান গম্ভীর গলায় বলে, তুই তো আমাকে বিশ্বাস করিস না, ভালোবাসিস না, আমায় ঘৃণা করিস। তো আমাকে তোর স্পর্শ করা লাগবে না। তার কণ্ঠে অভিমান গুমড়ে গুমড়ে উঠেছিল। আজান ধীরে ধীরে দরজার দিকে এগোয়, বেরিয়ে যাওয়ার আগে থেমে বলে ওঠে, তুই যেমন চাস আমি ঠিক তেমনই হব। দৌড়ে থাকবো, না ছুবো তোকে, না কষ্ট দিব, শুধু দৌড়েই থাকবো চিরদিন। সে দরজা খুলে বেরিয়ে গেল। জাহারা বিছানায় বসে পড়ে, তার চোখে জল। সে ভাবে, আমি কি করেছি? কি ভুলটাই না করলাম, যে মানুষটা আমার জন্য সব ছেড়ে দিল, যে তার প্রতিটা নিঃশ্বাসে আমাকে বাঁচিয়ে রাখে, আমি তার হৃদয় ভেঙে দিলাম। সে কাঁদে, বুক ভেঙে কাঁদে। সে ভাবে, আমি তাকে বাবাও হতে দিলাম না। আমার একটাবারও মনে হয়নি তারও তো কষ্ট হয়। এত কিছুর পরেও সে একটাবারও দোষ দেয়নি আমায়। ঘরটা নিস্তব্ধ, শুধু একটা ব্যথা, একটা অনুশোচনা, একটা না বলা ভালোবাসা। ঘরের প্রতিটা কোণ জুড়ে গুমড়ে গুমড়ে কাচ্ছে। আজান রুম থেকে বেরিয়ে নিচে চলে গেছে। এরপর হঠাৎ জাহারা বলে, অনেক হয়েছে, এবার রাগ ভাঙিয়ে নিব আমি। দরকার হলে পায়ে ধরে ক্ষমা চাইবো। আজান মাফ না করে থাকতে পারবে না আমায়। জাহারা উঠে দাঁড়ায়, চোখে জল মুছে নিয়ে দ্রুত নিচে নেমে আসে। নিচে নেমে সে দেখে আজান পাগলের মতো করে পুরো বার কাউন্টার এলাকার উল্টে পাল্টে খুঁজছে। তার চোখে তীব্র তৃষ্ণা, নিঃশ্বাস কাঁপছে। জাহারা বুঝে সে মদ খুঁজছে, নেশা খুঁজছে, কিন্তু সব কিছু তো জাহারা আগেই ফেলে দিয়েছে। হঠাৎ আজান পকেট থেকে ফোন বের করে কারো নাম্বার ডায়াল করতে যায়, তাকে কল করে বলবে নতুন করে অর্ডার পাঠাতে। ঠিক তখনই জাহারা তীব্র ভঙ্গিতে ছুটে এসে তার হাত থেকে ফোনটা ছিনিয়ে ফেলে দেয়। তুমি এটা আর করবে না। দৃঢ় কণ্ঠে বলে উঠে জাহারা। আজান কিছুটা চমকে তাকায়, তার চোখে তীব্র লাল আভা। তুই আবার কি করলি? এটা ফোন ফেলে দিলি কেন? কিন্তু জাহারা ভয় পায় না, সে উল্টো সামনে এসে দাঁড়ায়, এক অদ্ভুত সাহস নিয়ে বলে, হ্যাঁ করলাম। আর শুনে রাখেন, যদি দেখি এই বাড়িতে একটাও নেশার জিনিস ঢুকেছে কিংবা আপনি এক টুকরো পেটে নিয়েছেন, তাহলে আমিও শুরু করব। আজান নিস্তব্ধ। জাহারা আরো এক ধাপ এগিয়ে এসে বলে,
যা যা খান আপনি, আমি খেতে শুরু করব। দেখি কার সহ্য শক্তি বেশি। আপনি নিজেকে শেষ করবেন আর আমি আপনার সঙ্গে শেষ হব। এক মুহূর্ত দুজোড়া চোখের মধ্যে পড়ে ঝড়। আজান কিছু বলে না। সে পাশে থাকা একটা কাচের গ্লাস হঠাৎ করে হাতে নিয়ে ভেঙে ফেলে। ভাঙা কাচের একটা টুকরো তুলে নিয়ে শক্ত করে নিজের হাতের মুঠোয় চেপে ধরে। কাচের টুকরো তার মাংসের মধ্যে ঢুকে যাচ্ছে, রক্ত গড়িয়ে পড়ছে। যারা চিৎকার দিয়ে কেঁদে ওঠে। না প্লিজ, এটা তুমি কি করছো আজান? প্লিজ থামো। সে ছুটে গিয়ে আজানকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁপা কণ্ঠে, দম বন্ধ হয়ে আসা গলায় বলে, প্লিজ, আমার ভয় লাগছে। তুমি এভাবে নিজেকে শেষ করো না প্লিজ। আজানের চোখে জল চলে আসে, কিন্তু তার ভেতরটা গলে যায় জাহারার সেই কাপা গলায়। সে ধীরে ধীরে কাচের টুকরোটা ফেলে দেয় নিচে। কোনো শব্দ না করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তার নিঃশ্বাস ভারী, চোখে কষ্টের কুয়াশা। তারপর সে জাহারাকে আস্তে করে নিজের থেকে আলাদা করে দেয়। জাহারা কিছু বলতে যাবে, কিন্তু তার আগে আজান পেছন ফিরে হেঁটে চলে যেতে থাকে। দূরে যেতে যেতে তার আঙ্গুলের ফোঁটা ফোঁটা রক্ত যেন বলে, আমি আজও তোর সব কান্নার কাছে হার মানি। ঘরের নিস্তব্ধতা, আবহাওয়া জ্বলন্ত, কাচের টুকরো দগ্ধ ভাসছে এখনো। আজান কিছু পা এগিয়ে যেতেই হঠাৎ তার পেছন থেকে ছুটে এসে জাহারা দু হাতে তার পা জড়িয়ে ধরে ফেলে। সে মেঝেতে বসে পড়ে, কাঁপতে থাকা গলায় ফেটে যাওয়া কণ্ঠে কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমায় ক্ষমা করে দিন আজান। আজান নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে, কিন্তু মুখে ফেরায় না। আমি জানি আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আপনার জীবন নষ্ট করে ফেলেছি। আমি জানি আপনি সব হারিয়েছেন আমার জন্য। নিজের বাবার স্বীকৃতি হারিয়েছেন, বাবার ডাক শোনার অধিকার কেড়ে নিয়েছি আমি। জাহারার গলা কেঁপে যায়, কান্নায় গলা ভারী হয়ে আসে। আজান চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে, শুধু নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। আমি একটা খারাপ স্ত্রী যে আপনাকে একবারও বুঝিনি, শুধু ভুল বুঝেছে আপনাকে। আপনার ভালোবাসা বুঝিনি, আমি কষ্টই দিয়েছি আমি শুধু আপনাকে। আপনার শরীরের প্রতিটা ক্ষত আমার জন্য। আমি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ আজান। তার চোখ তখন গলিয়ে পড়ছে অনুশোচনার ঝড়। কিন্তু আমি আপনাকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। আমি ভুল করেছি আমি। তবু প্লিজ ক্ষমা করে দিন আপনি আমায়। আর যদি না পারেন তাহলে নিজের হাতে মেরে ফেলুন, কিন্তু এইভাবে ইগনোর করবেন না। আমি আপনার থেকে দূরে থাকতে পারছি না আজান। আপনি আমায় মেরে দিন, কিন্তু এই নীরবতা দিয়ে নয়। আজান এবার ধীরে ধীরে পেছনে ঘুরে তাকায়। তার চোখে জল নেই, কিন্তু হৃদয় চূর্ণ হয়ে চোখের রক্ত চোখ। তার সামনে বসে কাঁপছে জাহারা, ভেঙে পড়েছে, ভেঙে যাচ্ছে। জাহারার শেষ কথাটা যেন বুকে চিরে ছুরি চালিয়ে দিল আজানের হৃদয়ে। আপনি আমায় মেরে দিন, কিন্তু এই নীরবতা দিয়ে নয়। এই মেয়ে, এই পাগলি, সে বুঝেও বোঝে না সে যে আজানের নিঃশ্বাসের গাথা, আজানের রক্তে, হাড়ে, শিরায়, শ্বাসে। আজানের মুখে এবার থেমে থাকা অগ্নি যেন জ্বলে ওঠে। সে নিঃশব্দে হাঁটু গেড়ে বসে পড়ে জাহারার সামনে। জাহারার হাতের উপর ধরা রক্তাক্ত হাত রেখে বলে, তুই মরতে চেয়েছিস? তার গলায় হাহাকার। তুই জানিস না আমি তোর ছায়া ছিন্ন হলে বাঁচতে পারি না। সে ধীরে ধীরে জাহারাকে কোলে তুলে নেয়, ভাঙ্গা চোখে কাপা হাত দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে। তাকে টেনে নিয়ে আসে সোফার দিকে, সেখানে বসে। তার কোলে জাহারাকে বসায়, দু হাতে জাহারার গাল ছুঁয়ে নেয়। যে হাত থেকে রক্ত ঝরছিল সেই রক্ত গড়িয়ে পড়ে জাহারার গালে, কিন্তু সে তো রক্ত নয়, এ যেন আজানের ভালোবাসা হয়ে গায়ে মিশে যায়। আজান ধীরে ধীরে জাহারার চোখ মুছে দেয়, নরম ঠোঁট দিয়ে একে চুমু খায় জাহারার কপালে, চোখে, গালে। তুই এমন কথা বললে কিভাবে ব্লাড রোজ? তুই জানিস না তুই মরলে আমি কবরে মাটির নিচে থাকতাম তোকে আগলে। জাহারার মাথাটা নিজের বুকে চেপে ধরে, তার কণ্ঠে এখন দুঃখ, অভিমান, ভালোবাসা সব একসাথে কাঁপছে। তুই বলছিস না রে পাগলি, তুই আমার জান, আমার পাপ, আমার পুণ্য। তুই আমার বুকে কবর হয়ে বসে আছিস। তুই থাকিস না তো আমি বাঁচি না। জাহারা কাঁদছে তার বুকে, নিঃশব্দ কান্নায় বুক ভিজে যাচ্ছে। আজান বলেই চলছে, তুই যদি মরতে চাস তবে আগে আমায় মেরে তারপর মরিস। আমি তোর রাগ, তোর কান্না সব সহ্য করতে পারি, কিন্তু তোর মুখে এমন কথা না রে পাগলি, সেটা আমার কবরের সমান। তোর মৃত্যুর আগে যেন আমার মৃত্যু হয় ব্লাড রোজ। তোর চলে যে আমি চোখে দেখতে পারবো না, শুনতে পারবো না, সহ্য তো দূরের কথা, কল্পনা তো আনতে পারি না। তুই যদি আমার আগে মরিস আমি ওই মুহূর্তে নিজেকে শেষ করে ফেলবো। আমি তোকে ছাড়া এক সেকেন্ডও বাঁচতে পারবো না। আমার শ্বাস নেওয়াটা তুই শিখিয়ে দিয়েছিস। তুই না থাকলে
তুই না থাকলে আমার বাচ্চাটা অর্থহীন। তাই আমি আল্লাহকে শুধু এইটুকুই চাই, তুই যতটা পারিস বাঁচ, কিন্তু যদি মরতেই হয় তার আগে যেন আমায় নিয়ে যায়। এবারের আজানের গলার স্বর আরো গভীর হয়। আর শোন, আমি যদি আগে মরি তোকে আমি ছেড়ে যাব না, তোকে অন্য করে হাতে পড়তে দেব না। তুই তো শুধু আমার, শুধুই আমার। আমি তোর চারপাশে এমন এক দেয়াল তুলে দেব যেখানে আজান, আহান, মির্জা ছাড়া কারোর প্রবেশাধিকার থাকবে না। সে দেয়ালের প্রতিটা ইটে থাকবে আমার রক্ত, আমার দেহ, আমার ভালোবাসা। তুই আমারই থাকবে, এই জন্মে, পরের জন্মে, মৃত্যুর পরও তোকে আমি নিজের রক্তে বেঁধে রেখে যাব। এরপর ফিসফিস করে বলে, তুই যদি পালাতে চাস আমি কবর থেকে তোকে খুঁজে নিয়ে আসবো। এবার জাহারা বলে ওঠে। আমি আর কখনো পালাবো না, কোনো দিনও আপনাকে ছেড়ে কোথাও যাব না। এবার জাহারা কিছুটা নরম, আবার চুমু খায়। এবার জাহারার চোখের কণে। আমি ভালোবাসি তোকে পাগলের মতো। তুই আমার দুর্বলতা, আমার শেষ প্রার্থনা। তুই ভুল বুঝেছিলি ঠিক, তুই ভেঙে দিয়েছিলি আমায়, সেটাও ঠিক, কিন্তু তুই ফিরেছিস, এটি আমার পরম পাওয়া। আজান জাহারার কপালে ঠোঁট রাখে আর বলে, তুই থাক, আমার বুকেই থাক, আর কোথাও যাস না। তোকে আর হারাতে পারবো না আমি। জাহারার চোখ তখন বন্ধ করে তার বুকে মুখ গুজে ফেলে। সে কাঁদছে, কিন্তু এবার সেই কান্নায় অনুশোচনা নয়, ভালোবাসার এক নতুন সূর্যোদয়ের প্রতীক্ষা। জাহারা আজানের বুকের বাঁ পাশে হাত রাখে, এরপর বলে, আমায় মাফ করে দিন, আমি আর কখনো আপনাকে ছেড়ে কোথাও যাব না। আপনার বুকে থেকে যেতে চাই সারা জীবন। এরপর চোখ বন্ধ করে আজানের বুকে শুয়ে থাকে, আর দূরে কোথাও ভেসে আসছে একটা গানের সুর। ভোরের আলো জানালার পর্দা ছুঁয়ে নরমভাবে ঘরে ঢুকছে। ধীরে ধীরে ঘুমের রাজ্য থেকে ফিরে আসছে জাহারা। চোখ মেলে তাকাতেই দেখে এক পাশে বসে থাকা সেই চিরচেনা ছায়ামূর্তি আজান, আহান, মির্জা। আজান চোখে একরাশ মায়া আর অধিকার নিয়ে তাকিয়ে আছে। সে যেন সকালটা শুরু করছে শুধু জাহারাকে নিয়েই। চোখ খুলতেই জাহারার বুকের খুব কাছে মুখ এনে ধীরে বলল আজান, উঠে পড়ো ম্যাডাম, আজকে সকলটা আমি শুরু করবো তোমার যত্ন দিয়ে। এরপর একটু ঝুঁকে জাহারার কপালে চুমু খেলো। জাহারা তখনও কিছু বুঝে ওঠার আগেই আজান তাকে কোলে তুলে নেয়। এরপর ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে আনে। এরপর সোজা ডাইনিং রুমে চলে যায়, ব্রেকফাস্ট বানিয়ে তার সামনে রাখে। তারপর নিজ হাতে খাইয়ে দেয়। এরপর নিয়ে গেছে বাথরুমে, নিজেই সাবানে গোসল করিয়ে দেয়। এখন রুমে বসিয়ে দিয়ে তার শাড়ি পরাচ্ছে, চুল আঁচড়ে দিচ্ছে। এরপর ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে দিয়ে বলে, পারফেক্ট। জাহারার কোমরে হাত দিয়ে তাকে তুলে বিছানায় বসিয়ে দিয়ে বলে, এখানে চুপচাপ বসে থাকো, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। যাহারা এক দৃষ্টিতে সব দেখছে, সকাল থেকে আজানের সব কর্মকাণ্ড, তাই মনে মনে ভাবছে, এই লোকটা কি আমি স্কুলে পাঠাবে? এভাবে পড়িয়ে সাজিয়ে তো কিন্ডারগার্টেনের বাচ্চার মতো করেই রেডি করছে। সে হালকা হেসে ভাবে, আবার যদি একটা ব্যাগ নিয়ে এসে বলে, চলো বেবি স্কুলে যাই, তাহলে তো বুঝে যেতে হবে। রেডি করানো শেষ হলে আজান এবার নিজে রেডি হতে শুরু করে। জাহারা আর বসে থাকতে পারে না, ধীরে পেছন থেকে এগিয়ে গিয়ে আজানকে জড়িয়ে ধরে। এই শুনছেন, বলবেন না কোথায় যাচ্ছি আমরা? সকাল সকাল রেডি করে দিচ্ছেন দুজনকে। আজান আয়নার দিকে তাকিয়ে শুধু এক কথায় উত্তর দেয়, অফিসে। জাহারা চোখ বড় করে বলে, আপনি অফিসে যাবেন, আমি কেন রেডি হচ্ছি? আমি তো অফিসে যাই না। আজান এবার সোজা তার চোখে তাকে গম্ভীর অথচ কোমল গলায় বলে, তুমি আমার সঙ্গে যাবে, এখন থেকে তুমি আমার ছায়া হবে। আমি যেখানে যাব তুমিও যাবে। আমি আর কোনোদিন তোমাকে বাসায় রেখে কোথাও যাব না। এক মুহূর্ত থেমে চোখ নামিয়ে ফিসফিস করে বলে, একবার তোমাকে বাসায় রেখে ভুল করেছিলাম, সে ভুলের শাস্তি আমি আজও দিচ্ছি। এখন থেকে তুমি আমারই সাথে থাকবে সবসময়। জাহারা এবার আর কিছু বলতে পারে না। তার মন হঠাৎ একটা বিষণ্ণ অনুভূতিতে ভরে ওঠে। সে বুঝে যায় আজান এখনো ভেতরে ভেতরে কাঁপছে, হারিয়ে ফেলার ভয় এখনো তাকে তাড়া করে। সে আর কোনো তর্ক করে না, চুপচাপ আজানের বুকে মাথা রেখে বলে, ঠিক আছে, আজ থেকে আমি তোমার ছায়া, তুমি যেই দিকে যাবে আমি সেই দিকে যাব। আজানের ঠোঁটে তখন এক ফোঁটা প্রশান্তির হাসি, কিন্তু তার চোখে এখনো এক তীব্র অধিকার, এক অদ্ভুত গভীর ভালোবাসা, আর একটাই প্রতিজ্ঞা, এই মেয়েকে আমি আর হারাবো না। পৃথিবীর শেষ দিন অবধি সে আমারই থাকবে।
সকালটা ভালোবাসা আর যত্নে শুরু হলো। আজান আহান মির্জার চোখে আজ এক নতুন সিদ্ধান্ত। সে আজ তার সবচেয়ে মূল্যবান সম্পদ, তার ব্লাড রোজকে দুনিয়ার সামনে তুলে ধরবে এবং সঙ্গে সঙ্গে মালিকানার সীমানাও টেনে দিবে। আজান আর জাহারা একসঙ্গে গাড়ি থেকে নামতেই পুরো অফিস যেন নিস্তব্ধ হয়ে যায়। কেউ ভাবতেও পারেনি আজান এমনভাবে কাউকে নিয়ে অফিসে আসবে, তাও তার বউকে। আজানের পাশে দাঁড়িয়ে জাহারা একটু লজ্জা পাচ্ছে, আবার ঘাবড়েও যাচ্ছে। এত লোকের চোখ তার দিকে। আজান জাহারার অস্বস্তি বুঝতে পেরে তার হাতটা আরেকটু শক্ত করে চেপে ধরে আর চোখ দিয়ে ইশারা করে বুঝায়, আমি আছি তোমার পাশে। এরপর আজান দৃঢ় কণ্ঠে বলে ওঠে সবার উদ্দেশ্যে, মিট মাই ওয়াইফ মিসেস জাহরা আহান মির্জা। ঘরে যেন মুহূর্তেই নিস্তব্ধতা নেমে আসে। কয়েক মুহূর্ত পর সবাই একে একে হাততালি দিতে শুরু করে। কারোর মুখে অভিনন্দন, আবার কারো চোখে হিংসা, আর কিছু কিছু মেয়ের মুখে একরাশ হতাশা। তারা এখনো বিশ্বাস করতে পারছে না আজান আহান মির্জা বিবাহিত। হিউম্যান রিসার্চ থেকে শুরু করে রিসিপশন অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র, অল ডিপার্টমেন্ট স্টাফ সবাই এসে জাহারাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়, কিন্তু আজান একটাও ফুল জাহারার হাতে তুলতে দেয় না। সে নিজেই সব ফুল নেয়, আদিবের হাতে তুলে দিয়ে বলে, এইসব ফুল তুমি নিয়ে ডেকে সাজিয়ে দাও। ওর হাত ব্যথা করবে এগুলো নিতে। তার হাতে কেউ কিচ্ছু দেবে না। সবার চোখ কপালে উঠে যায়। কেউ কেউ মুখ চেপে ফিসফিস শুরু করে। এরপর আজান আরেকটা ঘোষণা দেয়, যেটা পুরো অফিস এক প্রকার কম্পন তুলে দেয়। আজানের চোখ গম্ভীর, তার কণ্ঠ স্পষ্ট, কঠোর, অধিকার বোধ ঠাসা। সে বলে ওঠে, আজ থেকে অফিসের ছেলেরা এই ডিপার্টমেন্টে আর কাজ করবে না। তারা নিচের ফ্লোর ডিপার্টমেন্টে কাজ করবে। মেয়েরা শুধুমাত্র আমার ডিপার্টমেন্টে কাজ করবে। আর নিচের ফ্লোরেও যত মেয়ে ছিল তারা এই ডিপার্টমেন্টে শিফট হবে, আর ছেলেরা তাদের ডিপার্টমেন্টে। কোনো ছেলেকে ফ্লোরে দেখা গেলে তার চাকরি যাবে। স্পেশালি আমি আর জাহরা যখন অফিসে থাকবো, তখন এই ফ্লোরে ভুলেও কেউ পা দেবে না। অফিসে সবার মুখ থমথমে। আজান একটু থেমে আবারও কঠোর হয়ে বলে, আর উপরে ডিপার্টমেন্টে যেসব মেয়েরা আছেন তারা কেউই আমার কেবিনে ঢুকবেন না। যে কোনো জরুরি বিষয় থাকলে আদিব দেখবে। তার কেবিনে আলাদা করে করা হয়েছে, তাই কেউ যেন আর কোনোদিন আমার কেবিনে ঢোকার চেষ্টা না করে। এটা আমার প্রথম ও শেষ ওয়ার্নিং। আবার নির্দেশ অমান্য করলে সঙ্গে সঙ্গে রিজাইন লেটার প্রস্তুত রাখবেন। ঘর নিস্তব্ধ, কেউ একটা শব্দ করছে না। সবাই বুঝে গেছে আজানের এই রাগ মানে রাগ না, এই খামখেয়ালি পোনার পেছনে একটা পাগলা ভালোবাসা আছে। এই যে সীমার রেখা টেনে দিল, তা কেবল একজন নারীর জন্য, আর সেটা আর একমাত্র ব্যক্তিগত নারী, তার ব্লাড রোজ। আজান এরপর জাহারার হাত ধরে তার দিকে তাকিয়ে হালকা হাসে, তবে সেই হাসির ভেতরে স্পষ্ট অধিকার। তারপর সবার সামনে দিয়ে সে জাহারার হাত ধরে সোজা নিজের কেবিনে ঢুকে পড়ে। দরজা বন্ধ হয়ে যায়। সবাই নিস্তব্ধ। কারো মনে আজানকে হারানোর আফসোস, কারো মনে জাহারাকে নিয়ে হিংসা, আর কারো মনে শুধু একটাই কথা, আজান আহান মির্জা জীবন এখন শুধুই জাহারার চারপাশে ঘুরছে। নিজেদের কেবিনে ঢুকে আজান এক গভীর নিঃশ্বাস ফেলে এরপর জাহারাকে নিজের চেয়ারে বসিয়ে সে অপর পাশের চেয়ারে জাহারার সামনাসামনি বসে। একটু সময় চুপ থেকে হঠাৎ আজান হালকা হেসে বলে ওঠে, আজ থেকে কেবিনের বস আপনি ম্যাডাম। তো বলেন আপনার জন্য কি খেদমত করতে পারে? জাহারা মুখ চেপে হেসে ফেলে আর দুষ্টু গলায় বলে, আমার জন্য কিছুই করতে হবে না মিস্টার সিইও, আপনি বরং নিজের কাজ করুন। আর হ্যাঁ, আপনার চেয়ারে ফিরে গিয়ে বসুন, আমি কেবিনটা একবার ঘুরে দেখি। আজান তার ল্যাপটপ খুলে কাজ শুরু করে দেয়। তার সামনে আজ একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। ভিডিও কনফারেন্স শুরু হবে কিছুক্ষণ পর, কিন্তু তার আগে অফিসের এক মিটিং রয়েছে, যেখানে ফাইনাল রিপোর্ট তৈরি করে দিতে হবে। জাহারা ম্যানুয়াল উঠে পড়ে কেবিনটা ঘুরে ঘুরে দেখতে থাকে। কেবিনটা মার্বেল কালারের কাঠে সাজানো। এক পাশে বড় গ্লাসে জানালা, অন্য পাশে বুকশেলফ আর ছোট একটি কফি কাউন্টার রয়েছে। দেওয়ালে ফ্রেমে বাঁধানো কিছু ছবি টানানো, যেগুলো মূলত কোম্পানির সম্মানক মুহূর্তগুলো। তবে একটা ছবি তার চোখে পড়ে, যেটা একটু সাইডে লাগানো। সেখানে আজানের মা ও ছোটবেলার একটা পরিবারের ছবি। দেখে মুহূর্তেই জাহারার মুখটা নরম হয়ে যায়। তার চোখে চলে আসে কৌতূহল ও কষ্টের এক মিশ্রণ অনুভূতি। এরপর হঠাৎ জাহারার চোখ পড়ে সাইডে একটা দরজার উপরে। জাহারার যেখানে গিয়ে সেটা
খোলার চেষ্টা করে কিন্তু ওটা খুলে না। তাই জাহারা ভাবে হয়তো হবে কোনো স্টোর রুম, কোনো ফাইলপত্র আছে, তাই আর মাথা ঘামায় না। তবে সেই অনুভূতি চাপা দিয়ে সে আবার ফিরে এসে আজানের সামনে চেয়ারে বসে। এখন তার মনে হচ্ছে সে একদম একা বসে আছে, কোনো কাজ নেই, শুধু চুপচাপ বসে থাকা। আজান কাজ করতে করতেই মাঝে মাঝে চোখ তুলে জাহারাকে লক্ষ্য করে। তার এই অলস দৃষ্টি, ঠোঁট বাঁকা করে বিরক্তি ভাব দেখে সে বুঝে যায় এই পিচ্চিটা এখন বোরিং ফিল করছে। আজান একটু হেসে পাশে রাখা একটা আইপ্যাড তুলে নেয় এবং সেটা অন করে জাহারার দিকে এগিয়ে দিয়ে বলে, না, তুমি এটা দাও, গেম খেলো, মুভি দেখো, অথবা ইচ্ছে হলে আমার ছবি এঁকে ফেলো। তবে চেয়ারে বসে বসে আমার কাজের দিকে তাকিয়ে বিরক্ত হয় না, ওকে? জাহারা তখন হেসে ওঠে। ওয়াও, গিফটও দিলেন। দেখেন, একদিন আমিও আপনাকে একটা কিডস ড্রয়িং প্যাড দেব, দুষ্টু সিইও নামে ক্যারিকেচার আঁকা থাকবে। আজান হেসে ফেলে আবার কাজে মন দেয়। জাহারা আইপ্যাডটা হাতে পেয়ে খুশিতে লাফায় না ঠিকই, তবে গেম খুলে ক্যান্ডি ক্রাশের মতো কিছু একটা খেলতে থাকে। কিছুক্ষণ পরই দরজা খুলে আদিব ভেতরে আসে, জাহারার দিকে তাকে জানায়,